আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় নয়, সার্বজনীন টেকসই উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনি সুযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানালেন আইনমন্ত্রী। রাজারবাগ পীরের মামলার নথি গায়েব, আদালতের ধমকে পরক্ষণেই উদ্ধার, কার্যক্রমে জঙ্গিবাদের সাদৃশ্য, হাইকোর্টে প্রতিবেদন। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি স্বাস্থ্যমন্ত্রীর, লকডাউনের পরিকল্পনা নেই। মেট্রোপলিটন শহরগুলোতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার ঘোষণা পরিবহন মালিক সমিতির, শনিবার থেকে কার্যকর। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে সার্বজনীন টেকসই উন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত, বিশ্ব শান্তি সম্মেলনে বলেছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশে অনুষ্ঠিত হল বিশ্ব শান্তি সম্মেলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3 দিনের মিলন মেলার সমাপনীতে বিশ্ব নেতাদের সঙ্গে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঞ্চনা, বৈষম্য আর শোষণের শৃঙ্খল ভেঙে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নীতি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যে বিশ্ব শান্তিতে বিশ্বাস করতেন সেটা আমাদের সংবিধানে তিনি উল্লেখ করেছেন, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদকে পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন। শান্তি সংহতির অন্যতম উদাহরণ হিসেবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পুনর্বাসনে তাঁর সরকারের ভূমিকা তুলে ধরেন শেখ হাসিনা। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা 11 লাখের অধিক মিয়ানমারের রোহিঙ্গা গোষ্ঠীকে সাময়িক আশ্রয় দিয়েছি। ফলে ওই অঞ্চলে একটি বড় ধরনের মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। রোহিঙ্গাদের তাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনের জন্য আমরা শান্তিপূর্ণ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি। সার্বজনীন শান্তি প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। বিশ্বের এই চরম সংকটময় সময়ে আমি অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করার আহ্বান জানাই। আসুন আমরা সার্বজনীন শান্তির জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কর্মযজ্ঞে নেমে পড়ি। শান্তি রক্ষায় অংশীদারিত্বমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই সংকট প্রমাণ করেছে যে আমরা কেউই আলাদা নই। শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করতে হলে অংশীদারিত্বের ভিত্তিতে একটা জবাবদিহিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সামাজিক সমতা আর ন্যায় বিচারের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়িয়ে পৃথিবীকে বাস উপযোগী করে তুলতে হবে। বিশ্ব শান্তি সম্মেলনের শেষ দিনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসব কথা বলেন ক্লিনিক্যাল সাইকোলজি ও অটিজম বিশেষজ্ঞ প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পৃথিবী একটাই, অন্য কোনো গ্রহে যাবার কোনো সুযোগ নেই। যে কোনো মূল্যে এই পৃথিবীকে রাখতে হবে বসবাস উপযোগী। দুনিয়া বদলাচ্ছে, সংকটে মানবাধিকার পরিস্থিতি। শান্তি বজায় রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইসলামোফোবিয়া, সিগনোফোবিয়া, গণহত্যা সহ মানবাধিকার পরিপন্থী অপতৎপরতার কোনো স্থান নেই পৃথিবীতে। শান্তি সম্মেলনে বক্তারা মত দিলেন, একদিনে কিছুই বদলাবে না, অল্প অল্প পরিবর্তন আনতে হবে প্রতিদিনই। Human right to freedom of religion is recognized in a large number of international instruments. One learns how to respect the life and dignity of each human without discrimination and
prejudice. The dialogue is for understanding. It's much, much better because then by understanding, you actually finding the solution better. শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার এক সূত্রে গাঁথা। অন্যকে বোঝার মানসিকতা বাড়াতে হবে, ঘৃণা নয় সম্মান প্রাধান্য দেওয়ার পরামর্শ এলো সম্মেলন থেকে। বাড়াতে হবে ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন। Interfaith dialogue can unlock the power of religious traditions. No person had ever been tried and convicted by an international tribunal for committing genocide. That conviction. অনুষ্ঠানে অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল পরামর্শ দিলেন, শান্তির প্রয়োজনে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়াতে হবে। Social justice and fairness was at the core and the foundation of everything that he ever did. And he believed that peace could only be achieved through fairness, justice and equality. রাজনৈতিকরা রাজনীতি নিয়েই ব্যস্ত থাকবেন, সংকট সমাধানে কজনই বা চেষ্টা করেন। তাই যার যার অবস্থান থেকে শান্তিময় বিশ্ব গড়ার পথে এগোনোর পরামর্শ সম্মেলনে অংশ নেয়া অর্ধশত দেশের প্রতিনিধিদের। We need to be able to listen and really listen. And if even sometimes they are painful truth and hard truth to be heard. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আইনি সুযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী জানান, সব পক্ষের আবেদন বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। শাকেরা আরজুর সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। শারীরিক নানা জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সম্প্রতি লিভার সিরোসিস সহ জটিল পরিস্থিতিতে শঙ্কার কথা বলছেন বিএনপি নেতারা। এ অবস্থায় চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে দলটি। এই দাবিতে রাজপথের কর্মসূচিতে সরব বিএনপি নেতাকর্মীরা। তিনি আছেন বলেই এখনো গণতন্ত্রের সংগ্রাম চলছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনেও এ বিষয়ে কথা বলেছেন বিএনপি এমপিরা। মানবিক কারণে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে 2-1 দিনের মধ্যে জামিন দিয়ে বিদেশে পাঠানো হোক। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলব। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, আইনি দিক বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনেক পক্ষ থেকেই আবেদন এসছে। আইনের কোনো ফাঁক উপায় আছে কিনা এবং সার্বিক দিক বিবেচনা করার পরেই এটার মনে হয় সিদ্ধান্ত আসা উচিত। আইনের যাতে কোনো ব্যত্যয় না হয় তাই দেখে শুনে সিদ্ধান্ত নেয়ার কথা জানান মন্ত্রী। সব সময় মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক দেখেছেন। আমাদের কথা হচ্ছে যে আইনের যেন কোনো ব্যত্যয় না হয়, সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। দুর্নীতির মামলায় 2018 সালে কারাগারে গেলেও অসুস্থতা বিবেচনায় শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন মুক্তি পান খালেদা জিয়া। এরপর নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না। বিএনপি মহাসচিবের এই বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মতো বন্দুকের নলে আওয়ামী লীগের জন্ম হয়নি। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েই বিএনপির রাজনীতি আবর্তিত। সাইদুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 38 নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন। মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠানে যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, অনুপ্রবেশকারীদের হাত থেকে দলকে রক্ষা করে অশুভ শক্তিকে মোকাবেলা করতে হবে। যারা ওই চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, যারা অন্যের জমি দখল করে, তাদের যদি আমাদের নতুন করে নেতৃত্ব আনতে হয়, তাহলে এই পরিশ্রমের আমাদের কোনো সার্থক হবে না। আমরা কাউয়া চাই না, আমরা চাই ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীদের যথার্থ মূল্যায়ন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্ত করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে বিএনপি মহাসচিব বারবার হাস্যকর কথাবার্তা বলছেন। সে উন্মাদ হয়ে আবল তাবল বকছে। তিনি বলেন যে
বেগম জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না। কি অদ্ভুত তার উক্তি। আজকে ফখরুলের এ বক্তব্য সারা দেশে হাস্যরসের জন্ম দিয়েছে। এদিকে সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি গণতন্ত্রের অভিযাত্রায় বড় বাধা হয়ে আছে। ৭৫-এর পর যে অপশক্তি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করেছে, ক্ষমতার মঞ্চে বসে, সেই তাদেরই প্রেতাত্মারা এখনও বেঁচে আছে। তারাই বারে বারে বাধা সৃষ্টি করছে গণতন্ত্রের অভিযাত্রা। সচিবালয়ে ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি জনগণের জন্য নয়, ব্যক্তি স্বার্থ নির্ভর। বিএনপির যে সমস্ত দাবি, এগুলো রাজনৈতিক দাবি, মাঠ গরম করার জন্য তারা নানা ধরনের কথা বলছে। কোনো ইস্যু তৈরি করতে পারেনি তো, আর জনগণের জন্য তো রাজনীতি করে না। তাদের রাজনীতি পুরোটাই আবর্তিত হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক রহমানের শাস্তি নিয়ে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃত্যুর কারণ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলেও জানান তথ্যমন্ত্রী। বিষয়টি তদন্তাধীন এবং আমি মনে করি এটি সুষ্ঠু ভালো তদন্ত নিশ্চয়ই হবে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, বেগম জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার তাকে মুক্তি না দিয়ে এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা না করে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে আটকে রাখার ফলেই তিনি অসুস্থ হয়েছেন, যা ধীরে ধীরে প্রাণঘাতী হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের যারা চিকিৎসক এবারকার হসপিটালে অন্যান্য চিকিৎসকদের চিকিৎসা আছেন, তারা বলছেন অতি দ্রুত যদি দেশের খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য উন্নত কেন্দ্রে না নেওয়া হয়, আমেরিকা অথবা যুক্তরাজ্য অথবা জার্মানিতে, তাহলে তার জীবন রক্ষা করা মুশকিল হয়ে যায়। রাজারবাগের পীরের দরবারের কার্যক্রম নিয়ে মামলার নথি গায়েবের ঘটনা ঘটেছে হাইকোর্টে। তবে আদালতের ধমকে পরক্ষণেই উদ্ধার হয় সেই নথি। এরপর পুলিশের দেয়া প্রতিবেদনে বলা হয়, দরবারের কর্মকাণ্ডে রয়েছে জঙ্গিবাদের সাদৃশ্য। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। সোমবার পুনর্নির্ধারিত রাজারবাগ পীরের দরবারের মামলার শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে। এরই মাঝে ঘটে বিপত্তি। হাইকোর্টের সেকশন থেকে উধাও হয়ে যায় পীর দিল্লুর রহমান সহ তার সঙ্গীদের বিরুদ্ধে করা মামলা সংক্রান্ত নথি। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে দুপুর ২টার মধ্যে সেকশন সুপারকে ফাইল খুঁজে বের করার নির্দেশ দেন হাইকোর্ট। পরে নথি সেকশন থেকে পাওয়া গেলে শুরু হয় শুনানি। এ সময় রাজারবাগ দরবারের বিরুদ্ধে কাউন্টার টেররিজম ইউনিটের প্রতিবেদন দাখিল করে হাইকোর্টে। প্রতিবেদনের মতে, রাজারবাগ দরবারের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ম্যাগাজিন ও পত্রপত্রিকা পর্যালোচনা করে দেখা যায় তাদের কার্যক্রমের সঙ্গে জঙ্গিবাদের সাদৃশ্য রয়েছে। মহামান্য হাইকোর্ট যখন সেশনের সুপারিনটেন্ডেন্ট ডাকলেন, তখন বলছেন যে ২টার মধ্যে এই নথি উপস্থাপন করতে হবে, তখন ২টার মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন জেলায় এই পীরের ভক্ত অনুসারীরা ইসলাম ধর্মের নামে কোরআনের ভুল ব্যাখ্যা বা খণ্ডিত ব্যাখ্যা তুলে ধরছে, মানুষ হত্যা ও জিহাদকে উস্কে দিচ্ছে। মাসিক পত্রিকা আল বাইনাত, এই পত্রিকার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বীদের হত্যা করার জন্য পরিচিত করা হচ্ছে এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী, রাষ্ট্রে প্রচলিত আইন বিরোধী, রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী এবং শৃঙ্খলা বিরোধী সকল প্রকার কার্যক্রমে উস্কানি দেওয়া হচ্ছে। কাউন্টার টেররিজমের বক্তব্য শুনে হাইকোর্ট রাজারবাগ দরবারের পীরের কর্মকাণ্ডের উপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দেন। ওনারা নজরদারিতে রাখবেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা থেকে কোনো বিরত রাখার দরকার নেই। তদন্তের স্বার্থে দুদক সহ আইন শৃঙ্খলা বাহিনী চাইলে পীর দিল্লুর রহমানকে বিদেশ যেতেও বাধা দিতে পারবে। একই সঙ্গে রিটকারী রাজারবাগের পীর সহ 4 জনের বিরুদ্ধে মামলাও করতে পারবে। যারা এটার সাথে জড়িত, পীর দিল্লুর রহমান সহ আরো যারা এটার সাথে জড়িত আছে, এই সিন্ডিকেট মামলাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা প্রস্তুত আছি।
রাজারবাগ দরবার শরীফের সব সম্পদের তথ্য খুঁজতে হাইকোর্টে এখনও দুদকের প্রতিবেদন দাখিল না করায় ১৩ই ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন হাইকোর্ট। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নতুন করে লকডাউনের চিন্তা ভাবনা নেই। সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট BIHM পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। এ সময় বিভিন্ন দেশে ওমিক্রন বেড়ে গেলেও বাংলাদেশে পরিস্থিতি এখনো ভালো আছে উল্লেখ করে জানান, ভারতের সাথে সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই। দেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। আর এখন দেশে সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় নাই যে পরিবেশে আমাদের লকডাউনের চিন্তা করতে হবে। দেশ ভালো আছে, নিরাপদে আছে। আন্দোলনের মুখে ঢাকার পরে চট্টগ্রাম নগরী সহ দেশের সকল মেট্রোপলিটন শহরে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দিয়ে জানান, ১১ ডিসেম্বর থেকে হাফ ভাড়ার সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রয়েছে কিছু শর্ত। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা পাবেন এ সুবিধা, আর ছুটির দিন কার্যকর হবে না হাফ ভাড়া। সাথে আলোচনা করবে আমরা স্থির করেছি যে আগামী ১১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম শহরে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে। যে সকল সিটিতে ছাত্ররা বসবাস করে, যে সকল সিটিতে ছাত্ররা স্কুল কলেজে যাওয়া আসা করে, তাদের বেলা এটা প্রযোজ্য হবে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের আহ্বান প্রধানমন্ত্রীর, তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। একবার রোপণে 5 বার ফলন, বোরোর পর এবার আমনেও দ্রুত সাফল্যের প্রত্যাশা। আবারও আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। রপ্তানি চাহিদা মাথায় রেখে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় SME মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নের চাকা সচলে ভূমিকা রাখছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। বর্তমানে জিডিপিতে 25% অবদান SME খাতের। এ খাতের উন্নয়নে নবমবারের মতো শুরু হয়েছে SME মেলা। 8 দিনব্যাপী মেলায় অংশ নিচ্ছে 300টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যার 60% নারী উদ্যোক্তা। গণভবন থেকে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্প গড়ে তুলে দেশের দারিদ্র্য দূর করা। এই খাতের অবদান বিদ্যমান হচ্ছে 25%, সেটা যেন 32% উন্নীত হয়, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের এই নীতিমালায় আমরা নির্দিষ্ট করে দিয়েছি। দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং শিল্প খাতের উন্নতি করতে হবে। পুরুষ সমাজকে একটু পরামর্শ দিতে পারি, SME ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে তাকেও একটু কাজ করার সুযোগ করে দেন, তাহলে সংসারের সাথে সাথে মেয়েরা কিন্তু সেই ধরনের শিল্পায়নও করতে পারবে। সারা দেশে 100% বিদ্যুৎ নিশ্চিত করার পাশাপাশি বেড়েছে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন। তাই রপ্তানি চাহিদা মাথায় রেখে পণ্য উৎপাদনের তাগিদ দেন সরকার প্রধান। পণ্য রপ্তানির ক্ষেত্রে পৃথিবীর কোন দেশের কি চাহিদা আছে, সেই মোতাবেক আমরা আমাদের দেশের কোন ধরনের কাঁচা মাল আমাদের পাওয়া যেতে পারে বা কোন ধরনের শিল্প আমরা সহজে গড়ে তুলতে পারি, সেগুলি বিবেচনায় নিয়েও কিন্তু আমরা শিল্প গড়ে তুলতে পারি। সুনির্দিষ্ট জায়গায় সেই শিল্পটা গড়ে তোলা, যাতে করে বর্জ্য ব্যবস্থাপনাটাও ঠিক থাকে, পরিবেশ ঠিক থাকে। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিনা জামানতে আমাদের যুবশ্রেণী যাতে ঋণ পায়,
আমি সেই ব্যবস্থাটা করেছি এবং সেটা কিন্তু অব্যাহত আছে। সরকারি বেসরকারি ব্যাংকগুলো সবাই কিন্তু ঋণ দিচ্ছে এই এসএমই ফাউন্ডেশনের জন্য, বা যারা উদ্যোক্তা হচ্ছে তাদের জন্য। পাশ করেই চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া, আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে 4 জন এসএমই উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। 2 জন উদ্যোক্তা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। একবার রোপণ করে 5 বার ফলন, বোরোর পর আমনেও আসছে এমন সাফল্য। এ নিয়ে চলছে দ্বিতীয় ও শেষ ধাপের গবেষণা। সফল হলেই বীজ দেয়া হবে কৃষকদের। এছাড়া বর্ষজীবী সবজি গাছ উদ্ভাবনেও গবেষণা চলছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। বোরোর হাত ধরে এবার আমন হতে যাচ্ছে বর্ষজীবী ধান। কমবে উৎপাদন খরচ, একবার রোপণে মিলবে 5 বার ফলন। ধানের এ জাতটি নিয়ে কাজ করা গবেষক ডক্টর আবেদ চৌধুরী জানান, নতুন জাতের এ ধান আবাদে অতিরিক্ত রাসায়নিক সার লাগে না, তাই ওজন স্তর রক্ষায়ও এটি সহায়ক। ধান গাছগুলো বহু বছর যাতে ফলন দেয় এ নিয়েও গবেষণা চলছে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে এই গবেষণা চলছে। আমরা এর আগে 2 বার 3 বার পেয়েছি। এই 5 বারে আমরা থেমে থাকবো না, 6 বার 7 বার বা ধানকে আমরা চিরজীবী করে তুলবো আস্তে আস্তে। আমি কৃষকদের সাথে নিয়ে এটা করছি। তার এই আবিষ্কারে খুশি এলাকাবাসী ও কৃষকরা। গবেষণা শেষে শিগগিরই বীজ পাওয়ার প্রত্যাশা তাদের। এই ধান খুবই ফলনশীল এবং খুবই এলাকায় উৎসাহ করেছে মানুষকে। এই ক্ষেতগুলা দেখি আমরা মানুষগুলো উৎসাহিত হয়েছে। এই গ্রোসমান হইতে আছে, খরচটা অনেক কম। শুধু ধান নয়, ডক্টর আবেদ চৌধুরী গবেষণা করছেন নানা প্রকার সবজি নিয়েও। ইতোমধ্যে সফলতা এসেছে 2 জাতের ঢেঁড়সে। একবার ফলন দেওয়ার পর গাছ খানিকটা কেটে দেন তিনি। এরপর সেই গাছে আবারও ফলন আসে সমপরিমাণ। এক্ষেত্রে গাছগুলোর জন্য প্রয়োজন বাড়তি যত্ন। অক্রার জীবনকাল বাড়িয়ে দিয়েছি। তো যে কোনো শস্যের, যে কোনো প্লান্টের জীবনকাল বাড়িয়ে দেওয়া, মাল্টিপল হারভেস্ট তৈরি করা, বিশাল উৎপাদনশীল ভ্যারাইটি তৈরি করা, হাইব্রিডের বাইরে গিয়ে। ধানসহ বেশিরভাগ সবজিকে বর্ষজীবী করার গবেষণা চালাচ্ছেন ডক্টর আবেদ চৌধুরী। সফল হলে দেশের কৃষকের ভাগ্য ফিরবে বলে মনে করেন তিনি। দরিদ্র কৃষকের জীবন উন্নয়নের কাজে আমি এই ধানটাকে নিয়োজিত করব। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দ্রুত বড় হচ্ছে দেশের মোটরসাইকেল বাজার। বছরে চাহিদা বাড়ছে 30% হারে, যার সিংহভাগই পূরণ করছেন দেশীয় উৎপাদক ও সংযোজনকারীরা। মোটরসাইকেলের সম্ভাবনা নিয়ে রিয়াদ সুমনের রিপোর্ট। দ্রুত বিকশিত হচ্ছে মোটরসাইকেলের বাজার। মানুষের আর্থসামাজিক উন্নয়ন, গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তনশীলতা, তরুণদের আগ্রহ সাথে বদলে যাওয়া সড়ক যোগাযোগ, বৈপ্লবিক পরিবর্তন মোটরসাইকেলের বাজারে। উদ্যোক্তারা বলছেন 2015 সালে দেশে মোটরসাইকেলের চাহিদা ছিল 1,80,000। মাত্র 5 বছরের ব্যবধানে বিক্রি ছাড়িয়েছে 5.5 লাখে। 2023 সাল নাগাদ মোটরসাইকেলের চাহিদা 10 লাখে উন্নীত হবে বলে প্রত্যাশা তাদের। খুব ভালো দিকে আমাদের ইকোনমি আগাচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থার যে অপ্রতুলতা আছে এটাকে কাটায় অবশ্যই মোটরসাইকেল আমাদের একটা অতি প্রয়োজনীয় বাহন হিসেবে কাজ করবে। সুদ মুক্ত অথবা স্বল্প সুদে মাসিক কিস্তি এবং রাইড শেয়ারিংয়ের কারণেও মোটরসাইকেলের বিক্রি বাড়ছে। যদি আপনি গ্রাম পর্যায়ে যান, আপনি যদি দেখেন ওখানে কিন্তু ডিলাররা ক্রেডিট দিচ্ছে, কিন্তু ডিলারদের ক্রেডিটের একটা সীমাবদ্ধতা আছে, কারণ একটা মানুষের তার ক্রেডিট দেওয়ার কিছু লিমিটেশনস থাকে। তো এখানে যদি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে অবশ্যই আমরা সুফল পাব। পরিসংখ্যান বলছে বর্তমানে দেশে প্রতি 161 জনের একজন মোটরসাইকেল ব্যবহার করেন। প্রতিবেশী দেশ ভারতে 20 জনে একজন এবং ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়ায় প্রতি 4 জনের মধ্যে একজন মোটরসাইকেল ব্যবহার করেন। উদ্যোক্তারা বলছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গাড়ির আদলে মোটরসাইকেলেও গ্রাহক পর্যায়ে রিটেল ফিন্যান্স চালু করলে বাংলাদেশেও ব্যবহারকারীর সংখ্যা বাড়বে, উপকৃত হবে স্থানীয় শিল্প। পলিসি যেটা আছে রিটেল ফাইন্যান্সের সেটা গ্রাহক বান্ধব না,
রিটেল ফাইন্যান্স স্কিমটা যদি আমরা দিতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট এখন 5 লাখ থেকে 5.5 লাখে আছে, সে মার্কেট 10 লাখে চলে যাবে। দেশের অর্থনীতিকে আরও সম্প্রসারণ, উদ্যোক্তা ও যুবকদের যোগাযোগের ক্ষেত্র আরও গতিশীল করা এবং এই শিল্পকে এগিয়ে নিতে উৎপাদনের জন্য নির্দিষ্ট অঞ্চল সৃষ্টি করারও দাবি উদ্যোক্তাদের। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধের আগুন ঝরা সেই সব দিন রাত্রির কথা রংপুরের বীর মুক্তিযোদ্ধা হাফিজুল হক সরকারের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি লিয়াকত আলী বাদল। ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ। বঙ্গবন্ধু যেদিন খবর দিল 25শে মার্চের আগে যে তোমাদের যা কিছু আছে, তখন আমরা পাড়ার সবাই আমরা পলিটেকনিক থেকে রড নিয়ে এসে বল্লম বানানো শুরু করলাম। কোথার থেকে একটা মেশিন আসলো কামারের, ওটা দিয়ে লোহা গরম করে আর বল্লম বানায় বাঁশের আগালে দিই। 1 এপ্রিল আমরা রওনা হই ভারতের উদ্দেশ্যে। ওখানে আমরা মহিপুর হয়ে, কাকিনা হয়ে, তারপর সিতাই বর্ডার দিয়ে ওখানে ভারতে প্রবেশ করি। ভারতের দেহরাদুনে আম্বালা আর্মি একাডেমিতে আমরা ট্রেনিংয়ে যাই। ওখানে আমাদের 31 দিন ট্রেনিং হয়। আমাদের মিশন ছিল আমরা শহরের মধ্যে ঢুকে প্রতিটা লোককে, কৃষক, শ্রমিক সকলকে নিয়ে একটা ট্রেনিং দিয়ে বঙ্গবন্ধুর নীতি নির্ধারণ সব তাদেরকে বোঝায়। এটা জনযুদ্ধ, ভিয়েতনামের মতো একটা জনযুদ্ধ আমরা সৃষ্টি করব। সতীবাড়ি সেটা রেড করতে যাবেন। তা আমি বললাম মতিয়ার ভাই আমিও যাব। তখন আমি ওনার সাথে সেই রাজাকার ক্যাম্প আমরা আক্রমণ করি। আক্রমণ করে আমরা ওখানে 7 জন রাজাকার মারা যায় এবং আমাদের 2 জন আহত হয়। যে আহতকে আমরা তুলে নিয়েছি। এক মহিলা এবং ওনার মেয়ে এসে কেঁদে, মেয়েটা আমার পায়ের কাছে আসছে, আমি তুলে ধরলাম, আর মহিলা ওই ক্যাপ্টেন সাহেবের কাছে বলছে আপনারা ফেরেস্তা, আপনারা না হলে আমাদেরকে এই মাস্টার সাহেব ধরে রাখছিল, আমাদেরকে এই দুপুরবেলা আর্মিরা আসবে তাদের হাতে তুলে দিলে। হাড়াগাছে একটা রাজাকার ক্যাম্প ছিল, TNT যে হাড়াগাছে যে টেলিফোনের যে অফিসটা ছিল সেইখানে রাজাকার ক্যাম্পরা। তখন ওখানে রাত 3টার সময় আমরা রেড দিয়ে গোলাগুলি করে ওখানে পরের দিন শুনেছি 7 জন মারা গেছে রাজাকার। আমাদের বর্তমান সরকার আসলো, এরপর থেকে আমাদের যে সম্মানটুকু দিছে, আমাদের মারা গেলে আমাদের গাঁড়া বর্ণন হবে এবং সব জায়গায়, এতে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি। এখন যুদ্ধ করি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ, সারা দেশে হালকা বৃষ্টির আভাস। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গাড়ি চাপা, 5 জন নিহত। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশে আরও 2-3 দিন হালকা বৃষ্টি হতে পারে, আর নিম্নচাপের প্রভাব কাটার পর শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আদিত্য মামুনের রিপোর্ট। সারা দেশেই এমন গুড়ি গুড়ি বৃষ্টি। সাধারণত ডিসেম্বরে শীত জেঁকে বসে, তাই এই সময়ে এমন আবহাওয়া দেখা যায় না। তবে এবছর ব্যতিক্রম। বঙ্গোপসাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় জাওয়াদ, যা এখন দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবে সারা দেশে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিসহ বইছে হালকা বাতাস। ভয়ের আপাতত কোনো কারণ নেই বলছে আবহাওয়া অফিস। ছিন্নভাবে 2-1 স্থানে ভারী বর্ষণ হতে পারে, কিন্তু ব্যাপকভাবে ভারী বর্ষণ হওয়ার সেরকম সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বেশিরভাগ স্থানে আরও 2-3 দিন হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। তবে চলতি সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে শীত। আগামী 9 থেকে 10 তারিখে বাংলাদেশ অঞ্চলের আবহাওয়া ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সময়ে রাতের তাপমাত্রা কমে আসবে এবং শীতের অনুভূতি চলে আসার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাব আছে রাজধানীতেও। অসময় বৃষ্টির কারণে বিপাকে পড়তে হয়েছে কর্মজীবী ও পথচারীদের। অনেক ঠান্ডা লাগতেছে, তারপরেও কি করবো, বৃষ্টিতে তো কাজ যেহেতু করি, চাকরি করি, কাজ তো করতেই হবে। বৃষ্টির জন্য গাড়ি ঘোড়া একটু কম রাস্তার মধ্যে, আর জ্যাম জট একটু বেশি আছে। উপকূলীয় অঞ্চলে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। হেমলকের নিমন্ত্রণের পর প্রকাশিত হলো লেখক সুজন দেবনাথের হোমার সাগরে হিমালয়। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। কবি সুজন দেবনাথের কাব্যগ্রন্থ হোমার সাগরে হিমালয় সমসাময়িক সাহিত্যকর্ম বলে বিশেষায়িত করেন তিনি। আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস সহ বিশিষ্টজনরা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক দই। পুরো জেলায় অতিথি আপ্যায়নে অনেকটাই অপরিহার্য এই দই। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও রয়েছে মহিষের টক দইয়ের চাহিদা। ভোলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ভোলার ঐতিহ্যবাহী মহিষের দই, স্থানীয়ভাবে পরিচিত ভৈষা নামে। প্রায় ২০০ বছর আগে স্থানীয়রা এই দই তৈরি শুরু করেন, যা এখনও বেশ জনপ্রিয়। এই দই তৈরিতে জাল দেয়া ছাড়া মহিষের দুধ টালি মাটির বিশেষ পাত্রে বসিয়ে দিয়ে ১৮ থেকে ২০ ঘন্টা রাখা হয়। জমাট বাঁধা দই দেখতে অনেকটা পনিরের মতো। জেলার বিভিন্ন চরাঞ্চলের লোনাপানি এলাকায় মহিষের পালন হয়, যেখান থেকে সংগ্রহ করা হয় দুধ, বিক্রি করা হয় দই ব্যবসায়ীদের কাছে। এই দইয়ের চাহিদা রয়েছে দেশ জুড়ে। আজকে কাতলে এটা কালকে যদি বিক্রি করার মতো উপযোগী হয়ে যায় এবং এই দই ভোলাতে তো মানে ভোলার সমস্ত জায়গায় চলে। ভোলার দধিটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার সাপ্লাই হয়। এটার মধ্যে কোনো ফরমালিন এইসব কিছু দেওয়া হয়। এটা শুধু হচ্ছে চড়ে থেকে আসা হয় দুধটা, ওই আসার পরে ওটা আমরা বসানো হয়। ঐতিহ্যবাহী দইটা যে একবার খায় তার আরেকবার খাওয়ার জন্য খুব ইচ্ছে হয়। বাসায় মেহমান আসলে যত কিছু দিয়ে আপ্যায়ন করা হয়, সর্বশেষ দুদিন না খাওয়ালে আসলে মেহমান তৃপ্তি পায়। ভোলার টক দই খুব বিখ্যাত, এই জন্য আমি আমার ঢাকায় আমার বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় পাঠাবো। ভোলার দই হলো আমাদের মেইন হলো ভোলার যে দধি ছাড়া কোনো ফাংশন হয় না। কুইন আইল্যান্ডের ঐতিহ্য খাদ্য হয়েছে আপনার এই মহিষের দধি, এবং এটা নিয়ে আমরা গর্ববোধ করি। এই ঐতিহ্যকে শতবর্ষ পর্যন্ত এখন পর্যন্ত এই ঐতিহ্যকে ধরে রেখেছে। ভোলার ঐতিহ্যবাহী টক দই পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। হজমে সহায়ক, পরিপাকৃত অবস্থা তৈরি হয় এবং ব্যাকটেরিয়া খাদ্যকে পাচনের মাধ্যমে, খাদ্যকে পরিপাক করার মাধ্যমে শরীরের জন্য উপকারী পর্যায়ে নিয়ে আসে। মহিষের দুধের টক দইয়ে রয়েছে পর্যাপ্ত প্রোটিন ও মাখন। এটি হজম শক্তি বৃদ্ধিতেও সহায়ক। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নারী শ্রমিকদের জন্য পোশাক কারখানায় অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে বিকাশ। সম্প্রতি অনর গার্মেন্টস, নিউ এজ অ্যাপারেলস, মেগা ডেনিম, হ্যামস গার্মেন্টস এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস এই ৫ কারখানায় ভেন্ডিং মেশিন স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। বিকাশ অ্যাপ থেকে QR কোড স্ক্যান করে অথবা *247# ডায়াল করে সহজেই ভেন্ডিং মেশিন থেকে বাজার মূল্যের চেয়ে কম দামে স্যানিটারি ন্যাপকিন কিনতে পারছেন শ্রমিকরা। ভবিষ্যতে আরও কারখানায় এই সেবা বিস্তৃত করবে বিকাশ। সেক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা করেছে ভার্টিক্যাল ইনোভেশন। কুমিল্লার বিজরা বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের ১৯৭তম শাখার উদ্বোধন হয়েছে। ভাইস চেয়ারম্যান আলহাজ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া ভার্চুয়াল প্ল্যাটফর্মে শাখাটি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি, মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এই ব্যাংক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও CEO ফরমান আর চৌধুরী। বক্তব্য রাখেন পরিচালক আলহাজ আব্দুল মালেক মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক SM জাফর, শাব্বির আহমেদ, মোহাম্মদ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোহাম্মদ মাহমুদুর রহমান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে সাফল্যের মাইলফলক ছুঁয়েছে এভারকেয়ার হাসপাতাল। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রথম JCI স্বীকৃত হাসপাতাল এভারকেয়ারে সফলভাবে 50তম বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সার্জারি সম্পন্ন হয়েছে। দেশে এই সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ায় বিদেশ গিয়ে বাড়তি খরচ করতে হবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের CEO ডাক্তার রত্নদীপ চাষকার। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ, মেডিকেল সার্ভিসেসের ডেপুটি ডিরেক্টর ডাক্তার আরিফ মাহমুদ সহ আরও অনেকে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে DNCC মেয়র কাপের ড্র হয়ে গেল। গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলগুলোকে জার্সিও প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। ফুটবল, টেনিস ও ভলিবল এই 3 ইভেন্টে খেলা হবে মেয়র কাপে। ঢাকা উত্তর সিটির 54 ওয়ার্ড ও 18 জন সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। ঢাকা সেনানিবাসে কুর্মিটোলার গলফ ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন 2022 এর লোগো উন্মোচন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এ লোগো উন্মোচন হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। এবারের আয়োজন বিজয় চিহ্ন। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের সঙ্গে মিশে আছে বাঙালির স্বাধীনতা আর সার্বভৌম রাষ্ট্র গঠনের স্মৃতি। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের সহায়তায় প্রতিবেদন তৈরি করেছেন মানিক শিকদার। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় নয়, সার্বজনীন টেকসই উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আইনি সুযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানালেন আইনমন্ত্রী। রাজারবাগ পীরের মামলার নথি গায়েব, আদালতের ধমকে পরক্ষণে উদ্ধার, কার্যক্রমে জঙ্গিবাদের সাদৃশ্য, হাইকোর্টে প্রতিবেদন। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি স্বাস্থ্যমন্ত্রীর, লকডাউনের পরিকল্পনা নেই। মেট্রোপলিটন শহরগুলোতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার ঘোষণা পরিবহন মালিক সমিতির, শনিবার থেকে কার্যকর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।